এবারে শুনবেন RIP। রঞ্জন ক্লাবের বারে এসে বসেছে মিনিট 10 হয়েছে। আজ আসার ইচ্ছেই ছিল না, অথচ আজ তার মনের যে অবস্থা তাতে বারে বসে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা না করে বরং পান করলে ভালো লাগবে। তারপরও রঞ্জন আসতে চায়নি। দুপুর থেকে মনের ভেতর কান্না ভর করেছে, দুবার কেঁদে উঠছে, বেশ জোরেই। লাভ হয়নি। ভেবেছে নকিবের বাসায় গিয়ে ওর বইয়ের সঙ্গে দেখা করে আসবে। রিমা এখন কি করছে কে জানে। আবার ভাবল, কি হবে গিয়ে? নকিব যেখানে গেছে সেখান থেকে তো আর ফিরিয়ে আনা যাবে না। কেউই তাকে রিমার কাছে, তার সন্তানদের কাছে ফিরিয়ে আনতে পারবে না। কাউকে না বলে, কিছু না বুঝতে দিয়ে হঠাৎ এমন করে চলে যাওয়াটা ঠিক ওর সঙ্গে যাচ্ছে না। তারপরও খবর এসেছে যে তাদের সবার ছোটকালের প্রিয় বন্ধু নকিব চলে গেছে। রঞ্জন সচরাচর এমন তাড়াতাড়ি বাড়ি ঢোকে না। প্রায় প্রতিদিনই 7:30টায় আসে। জিমে গিয়ে 1 ঘন্টা ট্রেডমিলে হেঁটে স্নান সেরে তারপর পানশালায় আড্ডায় বসে। প্রতিদিনই একই মানুষের সঙ্গে আড্ডা, সেই পুরনো কথার ফুলঝুরি। 10:30 অবধি অনেক রাজা উজির মেরে তারপর বাড়ি ফেরে। আজকাল মদের আড্ডায় কথা হয় কম। বেশিরভাগ আড্ডাবাজ হাতের মুঠোয় ফোনের দিকে তাকিয়ে কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। রঞ্জনের ভালো লাগে না এসব। আড্ডা মারবি ক্লাবে এসে, তো আড্ডায় মার। ফোনের দিকে তাকিয়ে থাকলে বার কাউন্টারে গিয়ে একা একা ফোন ব্রাউজ কর। আজ রোজকার টেবিলে বসেনি রঞ্জন। বারোয়েটাররা সবাই জানে সে কোন ড্রিঙ্ক নিয়ে বসে। আজ এ টেবিলের দায়িত্বে রয়েছে শান্ত। প্রথমেই সরিষার তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে বাদাম মাখিয়ে দিয়ে গেছে। 2 মিনিট পরেই 2 গ্লাসে 2টো বরফ ভর্তি ডাবল ব্ল্যাক রেখে গেছে। রঞ্জন সোডা নেয় না, শুধু বরফ। গ্লাস ধরে ঘূর্ণাকারে দোলাতে থাকে। বরফের সঙ্গে টিং টিং শব্দ হয়, তার ভালো লাগে। স্যার, খাবার আর কিছু দেব? শান্ত এসে জানতে চায়। রঞ্জন নিজেই এর ফোনের দিকে চেয়ে আছে। নকিবকে নিয়ে আজ তার বন্ধুরা সবাই আলাপ আলোচনা করছে। শান্তর দিকে একটি দৃষ্টিহীন চাউনি দিয়ে মাথা নাড়ে। না, আর কিছু খাবে না। সিগারেট ধরায়। 2টো টান দিয়ে আর ভালো লাগে না। গুঁজে দেয় অ্যাস্ট্রেতে। গ্লাস টেনে নিয়ে লম্বা একটা চুমুক দেয়। ফোন টেবিলে রাখে। আবার একটা সিগারেট ধরায়। তার চেনা টেবিলে লোকজনও আসতে শুরু করেছে। প্রতিদিনের টেবিলমেট হাসান সেদিকে যাওয়ার সময় ক্ষণিক দাঁড়ায়। রঞ্জনদা, আজ আমাদের সঙ্গে বসবেন না? না হাসান, আমার স্কুলের বন্ধুরা আসবে আজ। আমাদের এক বন্ধু চলে গেছে, সবাই শোক মিলন করবে। হাসান বোঝে না ঠিক। মনে করে এখানে এলে সবাই কিছু কথা অন্যভাবে বলে। একটা হাসি দিয়ে রোজকার টেবিলের দিকে চলে যায়। রঞ্জন আর তার দিকে তাকায় না। আঁধার করে পানশালায় বসা কোনোদিনই ভালো লাগেনি তার। সবাই অন্ধকারে বুঁদ হতে কেন যেন পছন্দ করে। আলোয় যেন মাতাল হওয়া যায় না। সঙ্গে বসা কারো চেহারায় ভালো করে দেখা যায় না। সে মনে করে অন্ধকারে কিছু করতে চাওয়ার অর্থই হচ্ছে লুকিয়ে কিছু করা। বিয়ের রাতে তার স্ত্রীকেও বাতি নেভাতে দেয়নি রঞ্জন। পানশালায় বসে সে তার সাথীদের সবার চুমুক দেয়া দেখে। এক একজন এক এক ভঙ্গিতে পান করে। সে মনে করে পান করাই এক ধরনের শিল্প থাকতে হবে, স্টাইল থাকতে হবে। কেউ সেই শৈল্পিক মানদণ্ডে পিছিয়ে থাকলে তার সঙ্গে রঞ্জনের বসে আড্ডা দিতে ভালো লাগে না। আজ তার নজর বারবার ফোনের পানেই চলে যাচ্ছে। ভাইবারে বার্তা ঝর্ণার মতো বয়েই চলেছে। দুপুর থেকে সবাই একনাগারে রেস্ট ইন পিস আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ইনবক্স ভরিয়ে দিয়েছে। হি ওয়াজ সাচ এ গ্রেট সোল। আই উইল মিস ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। RIP, মাই ফ্রেন্ড। আই উইল টেরিবলি মিস ইউ। রেস্ট ইন পিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মে আল্লাহ গ্রান্ট হিম জান্নাহ। এদেশে আগে সবাই বেহেশতকে আরবিতে জান্নাত বলতো। এখন জান্নাহ কেন বলে সে চিন্তা করে। There won't be another soul like Naqib. He sure is now looking at us from Jannah. এমন বার্তার বন্যা রয়েছে সারা দুপুর। এখন একটু কমেছে। রঞ্জন কিছুই বলেনি। তার বলার কিছু নেই, কিছু খুঁজে পায়নি। RIP ও ইন্না লিল্লাহি বলতে মন টানেনি। মনে হয়েছে তার বন্ধু তাকে একা করে দিয়ে চলে গেল। চলে গিয়ে সে নিজেও একা হয়ে গেল। এ কথা কেন ভাবছে সে?
শুধু ভাবলেই হলো? গেল 10 বছর তো নকিব একাই ছিল, তার কোনো খোঁজ রঞ্জন করেনি। বন্ধুর এমন সময় গেছে যে তার পাশে দাঁড়ানো জরুরি ছিল, কেউ দাঁড়ায়নি। অন্তত রঞ্জন কখনো শোনেনি কেউ নকিবের সাহায্যে এগিয়ে গেছে। কয়েকজন ফোন করেছে অবশ্য, তবে সাহায্যের মতো সাহায্য কেউ করেনি। অনেকের কাছে চাকরি চেয়েছিল সে, অনেকদিন কোনো চাকরি ছিল না। তা না থাকারও কারণ আছে। 7-8 বছর ধরে সে নানা বিপজ্জনক নেশাদ্রব্যে গ্রস্ত হয়ে গিয়েছিল, চাকরি টিকিয়ে রাখতে পারেনি। এ বছরগুলো রিমাই সংসার চালিয়েছে তার সামান্য চাকরি দিয়ে। রঞ্জন কেন ভাবছে নকিব একা হয়ে গেছে? সে তো একাই ছিল। রঞ্জনকে নকিব গত 10 বছর পাশে পায়নি, কাউকেই পায়নি। সেও তো নকিবকে ছাড়া একাই ছিল, জীবনে নকিবের প্রয়োজন বোধ করেনি। আজ কেন মনে হচ্ছে দুজন দুজনের কাছ থেকে একা হয়ে গেল? বন্ধুর চলে যাওয়ার খবর শুনে কেউ রিমাকে সান্ত্বনা দিয়ে যায়নি। সনন যেতে চেয়েছিল, কিন্তু অফিসের কাজে আটকে গেছে। আজকালকার অফিসগুলোও তেমন, শুধু রক্তের সম্পর্কের মানুষ চলে গেলে ছুটির অনুমতি মেলে। বন্ধু তো অনেক দূরের মানুষ, আর সবাই নিজের কাজে ব্যস্ত ছিল। রঞ্জনের ফ্যাক্টরি গাজীপুরে। সেখানে বসে ভাইবার বার্তায় জেনেছিল নকিবের খবর। সেখান থেকে আসতে যেতেই অনেক সময় লেগে যায়, তবে ইচ্ছে করলে তখনই বেরোতে পারত। ততক্ষণে আবার তাদের শোকমিলনের খবরও এসে গেছে, তাই বেরোয়নি। বন্ধুদের কষ্টপাতের আড্ডায় যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিল। হু ওয়ান্টস টু গো টু দ্য ক্লাব টু মোর্ন নকিবস ডিমাইজ। আয়ুব লিখেছিল, চল আমরা সবাই ওকে স্মরণ করি। ব্যাস, রাজি হয়ে গেল জনাশাতেক। ক্লাব ছাড়া বন্ধু স্মরণের ভালো স্থান আর কটি আছে? সবাই আসছে ক্লাবে, হাতের কাজ সেরে আসবে। রাত 8টা বাজবে সবার। ফোন হাতে নিয়ে বার্তাগুলোর দিকে আবার তাকাল রঞ্জন। একজন লিখেছিল, আমরা নকিবের জন্য কিছু করিনি, করতে পারিনি। আমাদের কিছু করা উচিত ছিল, খারাপ লাগছে এখন। আরেকজন কথার ভয়ানক বিরোধিতা করে উত্তর দিয়েছে, করব কি করে? তাকে সাহায্য করার মতো অবস্থা ছিল? নেশা করে শরীর মন দুটোই ধসিয়ে ফেলেছিল। যে চাকরিটা করত তা দিয়েছিল কে? আমিই দিয়েছিলাম, সেটাও চালাতে পারেনি নেশার কারণে। উত্তরটা রঞ্জনের ভালো লাগেনি। কথা অবশ্য সত্য, এ বয়সে আর কি করে পাশে দাঁড়ানো যায়? চাকরি পাইয়ে দেয়াই তো বড় কাজ। কে কাকে চাকরি দেয় আজকাল? রঞ্জনের মনে পড়ে যায় তাদের স্কুলের আরেক বন্ধু আকরামের কথা। ভুলে গিয়েছিল। আকরাম থাকে শৈলকুপার এক গ্রামে, পড়াশোনায় এগোয়নি, ডাক্তারি শিখে গ্রামেই চর্চা করে। ফোন করেছিল তার ছেলের ব্যাপারে। ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, সেনাবাহিনীতে পাঠাতে চায়। সুপারিশ করার জন্য ফোন করেছিল, কাজের চাপে ভুলে গেছে। আজ সবাই আসছে, 2জন সার্ভিং ব্রিগেডিয়ারও আসবে, বলে দেখবে তখন। আরেকবার হুইস্কিতে চুমুক দিল, এখনো সইছে না। ভাইভারে টক করে শব্দ হল। দিদা লিখেছে, স্টার্টেড ফ্রম ধানমন্ডি, জ্যামপ্যাক্ট রাস্তা, কামিং। সঙ্গে সঙ্গে সেলিমের উত্তর, আই এম ভেরি নিয়ার, উইল রিচ সুন। রঞ্জনের মনে হল এ কষ্টপাত করতে সবার ধেয়ে আসা নকিব কাছে দাঁড়িয়ে দেখছে। কে কোন ড্রিঙ্ক নিয়ে বসতে পারে সে চিন্তা একবার মাথায় খেলে তার। এ ক্লাবে এলে তার সব বন্ধুই প্রথমে বাদাম মাখানি আর চিকেন ফ্রাই চায়, অনেকে পরোটা নেয় ভুনা মাংস দিয়ে। ওরা আজও কি তাই করবে? ভাবে সে নিজেই বা কি করছে। শোনামাত্র ধাই করে চলে এলো ক্লাবে। মনটাকে একটু দমিয়ে অন্যভাবে আজকের সন্ধ্যার পরিকল্পনাটি করতে পারত। অন্তত রিমার সঙ্গে দেখা করে আসতে পারত। কোনো সাহায্য লাগবে কিনা তা জেনে আসত। গেল না। এলো এমন এক কষ্ট মিলনে যেখানে টুংটাং গ্লাসের শব্দ হবে, ভুস ভুস ধোঁয়া উঠবে, কেউ কেউ চপচপ করে খাবার চিবোবে, আর অনেকে হে হে করে হাসবে। না, সে ভুল ভাবছে। সবাই হয়তো অতি নিষ্ঠায় নকিবকে স্মরণ করবে। আজ কিছু খাবে না, পান করবে না, হাসবে না। ওয়েটার শান্ত এলে তাকে বলবে, আজ আমাদের বন্ধু চলে গেছে, আজ আমরা কিছু চাই না, শুধু তাকে মনে করতেই এখানে এসেছি। শান্ত, তুমি আর এ টেবিলে এসো না, আমরা একটু একা থাকতে চাই। সে নিজে পানীয় নিয়ে বসেছে। কেন ভাবছে তার বন্ধুরাও তাই করবে? নিজেকে ছোট মনে হল রঞ্জনের। মনের ভেতরে এক অচেনা মাতম মাথাচাড়া দিয়ে উঠছে। কেন আজ পানশালায় এলো সে? আরেকবার কান্না পেল। ওরা সবাই বা কেন আসছে এখানে? পান করলে কি তাহলে দুঃখ আরও বেদনার্ত হবে, আরও জমাট বাঁধবে?
শোক আরও গভীরতর হবে। নানাবাড়ির বন্ধু মজিদের কথা মনে পড়ে। দুঃখী মানুষ ছিল মজিদ। বাবা চলে যাওয়ায় আর স্কুলে যেতে পারেনি। সৎ বাবার আড়তে সারাদিন কাজ করতে হতো। কাজ শেষ হলে প্রতিদিনই স্টেশন রোড থেকে দেশি মদের বোতল কোমরে গুজে নদীর ধারে বন্ধুদের সঙ্গে বসত। গাঢ় অন্ধকারে আশপাশের কেউ দেখত না। উঠতি বয়সের কয়েকজন ছেলে মদ গিলছে। অন্ধকারে মজিদের চেহারা দেখা যেত না, শুধু ওর গলা শোনা যেত। ভরা গলায় সে দুঃখের বর্ণনা দিত। রঞ্জন বুঝত মদ মজিদের অন্তর্জালা উস্কে দিত। সেই থেকেই সে জানে এ কড়া তরলটি পান করলে কষ্ট প্রকাশ আরও প্রজ্বলিত হয়, নাকি এ এক ধরনের কষ্টবিলাস। কিরে? ভাবনায় বাধা পড়ে রঞ্জনের। সেলিম কখন পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি সে। একা একাই সব মেরে দিচ্ছিস? একটু সামলে টান, রাত তো অনেক বাকি, আরও সবাই আসছে। সেলিমের গলা শুনে রঞ্জনের ভাবনাটি পরিষ্কার হয়। সিদ্ধান্ত নিয়ে নেয় নিমিষে। ঘণ্টা বাজিয়ে শান্তকে ডাকে। সে কাছে এলে বিল দিতে বলে। সেলিমকে বলে, দোস্ত তুই বস, আমি চলে যাচ্ছি, ভালো লাগছে না, আরেকদিন হবে। সেলিম অবাক হয়। এমন রাতে কি এভাবে চলে যেতে হয়? রঞ্জন ঠিক করে ফেলেছে, এখন আজিমপুরে যাবে সে। আর কিছু না পারুক, বন্ধুর কবরের পাশে দাঁড়িয়েই বলবে, রেস্ট ইন পিস মাই ফ্রেন্ড।